সমসাময়িক বিষয় নিয়ে এটেন বাংলার স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান প্রসঙ্গ থেকে এটেন বাংলার অগণিত দর্শক যে অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং এটেন বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আপনারা জানেন যে যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে, আজকে একটু অন্য ধরনের আমরা কথা বলবো। যারা অনুষ্ঠান দেখবেন তারা অবশ্যই প্রশ্ন করবেন, জানতে চাইবেন অনেক কিছু। দর্শক, পৃথিবীর তে বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে যারা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। তাদের মধ্যে নেসলে একটি প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে 1994 সাল থেকে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে আসছে। আমরা জানতে পেরেছি যে 84টি দেশের 466টি ফ্যাক্টরি এবং সেখানে কাজ করছে প্রায় 2,30,000 লোক কাজ করছে এবং সারা বিশ্বে তাদের এই চাহিদা মিটাতে পারছে পণ্য দিয়ে। বাংলাদেশে যেসব পণ্যগুলো নেসলে তৈরি করে আসে তার মধ্যে ম্যাগি নুডলস আছে, নেসক্যাফে আছে এবং বলা হচ্ছে যে গুড ফুড গুড হেলথের জন্য। আমাদের আজকের বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশে বহুজাতিক কোম্পানির পণ্য সঙ্গত কারণ নেসলে। আমাদের এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন নেসলে বাংলাদেশ লিমিটেড কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক নকিব খান। নকিব খান, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দর্শক, নকিব খান শুধু একজন পরিচালক নেসলে হিসেবেই নয়, আপনারা জানেন যে উনি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ওনাকে আমরা বিভিন্ন গান শুনে আসছি এবং গানের মাধ্যমে কিন্তু আমার অনুষ্ঠানটা আমরা শেষ করতে যাব। এবং দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখে থাকেন, বিভিন্ন প্রশ্ন করে থাকেন, আমি বলেছি আজকে একটু ভিন্ন ধর্মী আমাদের অনুষ্ঠান। আপনাদের টেলিভিশনের পর্দায় যে নম্বরগুলো দেখবেন, এই নম্বরে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং কোনো রকম বিষয় যদি থাকে আপনাদের মনের মধ্যে। নকিব খান, শুরু করি প্রথমেই। আমি বলেছি একজন সঙ্গীত শিল্পী, অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আপনি এই নেসলের সঙ্গে কীভাবে জড়িত হলেন, এটা একটু অবাক লাগছে আমাদের কাছে। ধন্যবাদ মুস্তাম ভাই, আমার খুব ভালো লাগছে যে আপনার সামনে বসে কথা বলছি, কারণ আপনি আমাদের এত প্রিয় একজন মানুষ, অনেকদিন ধরে আপনার সাথে পরিচয়। ধন্যবাদ। আসলে চাকরির সুবাদেই বলতে হয়, আজ থেকে 20 বছর আগে আমি অন্য একটা কোম্পানিতে চাকরি করতাম, তারপরে নেসলেতে জয়েন করি 1995-এ, একেবারে শুরু থেকে বলতে হয়। চমৎকার। সেই থেকে এই পর্যন্ত আছি নেসলের সাথে প্রায় 20 বছর। আসলে আমরা যেহেতু একটু ভিন্ন ধর্মে আমরা নেসলে নিয়েই কথা বলবো, আমরা লক্ষ্য করেছি যে সারা বিশ্বে এই নেসলের ম্যাগি, নেসক্যাফে শুরু হচ্ছে। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশের প্যাকেটজাত খাদ্যের শিল্পের বিকাশ যে ঘটেছে, কিভাবে ঘটেছে এবং নেসলে এর সিংহভাগ তাদের করে আসছে, উৎপাদন করে আসছে, এই বিষয়ে একটু আমরা জানতে ইচ্ছা করি। আমাদের দর্শকরা অবশ্যই জানবে এবং এর গুণগত মান এবং অন্যান্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এর গুণগত মান এবং বাংলাদেশের যে যারা কনজিউম করছে তাদের একটু বলবেন আপনি। ধন্যবাদ। প্রথমে আমি একটু বলবো প্যাকেটজাত খাদ্য কথা বলেছেন আপনি। বাংলাদেশে এটা ডে বাই ডে কি জনপ্রিয় হচ্ছে, কারণ আমাদের যদি একটু দেখেন আমাদের যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, স্পেশালি রুরাল ইকোনমি যেভাবে ডেভেলপ করছে, আমাদের গ্রামগুলো আস্তে আস্তে শহর, ছোটো ছোটো শহরের হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি রুরাল ইকোনমি, রুরাল আরবান হয়ে যাচ্ছে। তো যার ফলে মানুষের চাহিদা বাড়ছে, মানুষের প্যাকেটজাত খাদ্যের প্রতি আকর্ষণটা বাড়ছে, কারণ তাদের অ্যাসপিরেশন আছে। বিশেষ করে যে ফুড সেফটি একটা ইস্যু আছে, যে কারণে মানুষ কোয়ালিটি ফুড, সেফ ফুড খেতে পছন্দ করে। আরেকটা হচ্ছে কনভিনিয়েন্স, খুব কনভিনিয়েন্সের জন্য মানুষ কনভিনিয়েন্সে এইসব কারণে কিন্তু মানুষ প্যাকেটজাত খাদ্যের প্রতি ঝুঁকে পড়ছে দিন বাই দিন, এবং সেটা আমি বলবো যে ইকোনমির জন্য অনেক ভালো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য অনেক ভালো। এই ক্ষেত্রে যেহেতু প্যাকেট, আপনি কি মনে করেন যে সবাই কাজে আমরা ব্যস্ত, এই সময়টুকু ধরেন আপনি লাঞ্চের কথা বলেন বা ডিনারের কথা বলেন, খুব তাড়াতাড়ি করা যাচ্ছে নিয়ে আমার মনে হয় এই একই কথা। আরেকটি ব্যাপারে যে বাংলাদেশে এই যে পণ্যগুলো, নেসের পণ্যগুলো উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং একেবারে জনসাধারণের কাছে পৌঁছার জন্য যে প্রক্রিয়াটা, আপনি কি মনে করেন যে এটা বিতরণ প্রক্রিয়াগুলো আপনার সুন্দরভাবে করতে পারছেন অন্যান্য দেশের মতো? জি, খুব ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট যেহেতু নেসলে আপনি আগে বলেছেন যে গ্লোবাল কোম্পানি, এবং আমাদের নেসলে বিশ্বের 1 নম্বর নিউট্রিশন, হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানি, এবং আমাদের স্লোগান হচ্ছে গুড ফুড গুড লাইফ। এবং আমরা বিশ্বের সব দেশে একই রকম মান আমরা তৈরি করে থাকি, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী, কোডেক্স স্ট্যান্ডার্ডস এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ডস অনুযায়ী যে ধরনের স্ট্যান্ডার্ড থাকার কথা, প্রত্যেকটা স্টেজে একেবারে র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমার কনজিউমারের কাছে পৌঁছানো পর্যন্ত আমরা মান নিয়ন্ত্রণ করে থাকি, এবং সেটা আমাদের যে প্রত্যেকটা দেশের কমপ্লায়েন্স ফলো করে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স ফলো করে আমরা এটা বাজারজাত করে থাকি। কাজেই
আমাদের পণ্য কোয়ালিটি যদি আপনি বলেন সব দেশেই নেসলের পণ্য যে কোনো দেশেই সমান। ধন্যবাদ। যেহেতু আমরা লক্ষ্য করেছি যে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এই বহুজাতিক কোম্পানি অনেকগুলো রয়েছে, আমি নাম বলতে চাই না। তো এই সব কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে বা তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কি ধরনের পলিসি বা মানে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন অ্যাজ এ কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর হিসাবে? আমি যেটা প্রথমে মনে করি যে কমপ্লায়েন্সের কোনো বিকল্প নেই। আমাদের কাছে যে আইনগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, এবং যেহেতু আমরা খাদ্য পণ্য উৎপাদন করে বাজারজাত করে থাকি, খাদ্যের বেসিক জিনিসটা হচ্ছে সেফটি, ফুড সেফটি। আপনার কোয়ালিটি, ফুড সেফটি, এই ধরনের মানুষের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার জন্য এগুলো একটা বেসিক জিনিস। একটু আপনাকে ইন্টারভিউ করব, আপনি বলবেন। আপনি জানেন যে এই অনুষ্ঠানটি আমাদের দর্শক, প্রচুর দর্শক আমাদের প্রশ্ন করে থাকেন। একজন দর্শক আমাদের সাথে আছেন, আমি একটু কথা বলি তার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচিতি বলবেন, এবং আমার সামনে একজন অত্যন্ত একজন গুণীজন আছেন, একজন শিল্পী এবং সঙ্গীত শিল্পী এবং ডিরেক্টর অ্যাফেয়ার্স, কর্পোরেট অ্যাফেয়ার্স, নকিব খান। আপনি সরাসরি কথা বলতে পারেন, কি প্রশ্ন বা কি জানতে চাচ্ছেন? জি, আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি খসরু সাহেব বলেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আশ্চর্য, হঠাৎ করে আজকের সঙ্গীত শিল্পী আর একদিকে একটা আজকে আমি বলতে চাই যে আজকে নকিব ভাইকে কিন্তু বুঝতে পারিনি প্রথমে, নামটি বলার পর সেই শিল্পী নকিব ভাই এখন মধ্যে একটু ডিফারেন্স মনে হচ্ছে। তুমি কিন্তু তার গানের কণ্ঠে, তার বলার কণ্ঠে আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় খসরু সাহেব, আমার মনে হয় আপনি যে চেহারা ওনাকে দেখেছিলেন আগে গানের মধ্যে, এখন একটু ডিফারেন্ট। আমি উনি যে একটু আমার সঙ্গে অত্যন্ত অনেকদিনের তার পরিচয় হয়, কিন্তু হঠাৎ করে আজকে অনেকদিন পর দেখে একটু হলো। আপনি বলেন, আপনি কি জানতে চাচ্ছেন ওনার কাছে? আমার প্রতিক্রিয়া আমি ব্যক্ত করলাম। আমার প্রশ্ন হলো, জি জি এই যে নেসলে প্যাকেজজাত পণ্যের উপর মানুষের কিন্তু একটু খারাপ ধারণা ইতিমধ্যে পোষণ হয়েছে। ভেজাল বলেন, ডেটবার বলেন, নানা ব্র্যান্ডের মানুষ আস্তে আস্তে বাজারে কোনটা থেকে কোনটা ক্রয় করবে, এই যে একটি নির্বিশ্বাসের অভাব, সেক্ষেত্রে নেসলে কাস্টমারমুখী করার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা অনেকদিন আগে নেসলের মেগি সম্পর্কে একটা তথ্য রেখেছিলাম, যে তথ্যটি আমার কাছে ঠিক মনে হয়নি যে এটা ভেজাল, এটা খেলে এই হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই সন্দেহটা চলে গেছে, দূর হয়েছে। বিষয় নকিব ভাই একজন শিল্পী হিসাবে নয়, ওই কোম্পানির একজন ডাইরেক্টর হিসাবে আপনি কি বলবেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে নকিব ভাই, খসরু সাহেব আমাদের নিয়মিত উনি দর্শক এবং প্রশ্ন করে থাকেন। আমি যে প্রশ্নগুলো পরবর্তী করতে চাচ্ছিলাম, আপনি কিন্তু এর মধ্যে ঢুকে পড়েছেন, আপনি উত্তর দেবেন একটু। হ্যাঁ, খুব সুন্দর, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। এবং আমাকে যে হয়তো চিনতে প্রথমে একটু কষ্ট হয়েছে, সেটার জন্য আমি অবশ্য হজ করেছি এবার আপনাদের দোয়া, সেই জন্য হয়তো এরকম যেটা প্রশ্নটা করেছেন আপনি। আসলে আমরা যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানির যে প্রথম কাজটা আন্তর্জাতিক মান এবং দেশীয় মান বজায় রেখে আমরা খাদ্য প্রস্তুত তৈরি করে থাকি, এবং প্যাকেটজাত পণ্যর যে আপনার কথাটা বলেছেন যে অনেক সন্দেহ আছে, সেই সন্দেহের ঊর্ধ্বে কিন্তু আমরা, কারণ আমাদের প্রত্যেকটা নিয়ম মেনে প্রত্যেক স্টেজে, এবং র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একেবারে কনজিউমার কাছে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা স্টেজে আমাদের কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে করা হয়, এবং সেটা শুধু বাংলাদেশের স্ট্যান্ডার্ড নয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়। এবং আমরা আমাদের এই কোম্পানিকে নেসলে আমরা শুধু বলি না যে ফুড কোম্পানি, আমরা বলি নিউট্রিশন, হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানি। আমরা বিশ্বের 1 নম্বর কোম্পানি এই ক্ষেত্রে, এবং সেজন্য আমরা সমস্ত বিশ্বের সমস্ত দেশে সমস্ত জায়গায় একই মান এনশিওর করে থাকি। কাজে আপনি নিশ্চিন্ত হতে পারেন, এবং আপনি এখনই একটু আগে বললেন যে ম্যাগনুলসের কথা, তাতেই বুঝতে পারছেন যে এটা সত্য, সবসময় সত্যই থাকে। কাজে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আলটিমেটলি সত্যটাই কিন্তু থাকে। উনি কিন্তু একটা প্রশ্ন করেছেন, সেটা আমি একটু আপনাকে ইয়ে করে দিই। সেটা বলছেন যে নিরাপদের জন্য, নিরাপদ নেওয়ার জন্য ডেটের কথা বলে, এক্সপায়ারি কথা বলেছেন। এই ব্যাপারে নেসলে কতটুকু তাদেরকে ইয়ে দিয়ে থাকেন, অত্যন্ত সচেতন? কারণটা হলো যে এটা প্রতিটা কোনো হয়তো মার্কেটের কোনো দোকানে আমরা পাবো, সেটা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? এটা আমি একটু ওনার পক্ষে প্রশ্ন। আমি অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে কমপ্লায়েন্সের ব্যাপারটা আমি আগে বলেছি, যে আমাদের মান নিয়ন্ত্রণ করে অথরিটি হচ্ছে বিএসটিআই, এবং আমাদের কত প্যাকেজ কমিটির রুলস আছে, আমাদের সেই রুলস অনুযায়ী আমাদের কমপ্লাই করতে হয়, এবং প্রত্যেকটা পণ্যের গায়ে কিন্তু তার
প্রোডাকশন ডেট, এক্সপায়ারি ডেট থাকে, এবং সেটা আমরা নিশ্চিত করি, প্রত্যেকটা প্যাকেটের গায়ে এটা নিশ্চিত করি। এবং সেটা কিন্তু আমাদের কনজিউমারকে অনুরোধ করবো, যদি কোনো কিছু এই ধরনের না পান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ আমাদের টোল ফ্রি নাম্বার আছে, এবং টোল ফ্রি নাম্বারটা খুব সুন্দর আমাদের, 16-12-71 সালের 16 ডিসেম্বর 16-12-71 আপনি মনে রাখবেন, অবশ্যই সরাসরি কথা বলতে পারবো। জি, আরেকটি ব্যাপারে নকিব ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু আমি বহুজাতিক কোম্পানির কথা আমরা বলছি, নেসলে ছাড়াও আপনার অন্যান্য বেশ কোম্পানি, এটা কিভাবে আপনারা আলাদা করেন এবং এই পণ্যটাকে চাহিদা বেশি বানানোর জন্য বা পপুলার করার জন্য কি পদক্ষেপ আপনি করে থাকেন? আসলে এটা আসলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। এক একটা কোম্পানি এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, আমাদের কোম্পানিতে স্ট্র্যাটেজি আছে, আমরা সেই স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করে থাকি। এক একটা দেশের এক রকম স্ট্র্যাটেজি থাকে, বাংলাদেশে সেরকম আছে। সো আমরা ওইটাকে মাথায় রেখে, বিশেষ করে আমাদের প্রথম কাজ হচ্ছে কনজিউমার কি চায়, কনজিউমার যা চাহিদা আছে, তাদের যেই রিকোয়ারমেন্টস আছে সেটাই আমরা ফুলফিল করার চেষ্টা করি। কারণ খাদ্যদ্রব্য এমনটা জিনিস, সেটা কিন্তু খুব লোকাল টেস্ট প্রোফাইল কিন্তু দিতে হয়। আমার যদি লোকাল টেস্ট প্রোফাইল আমি যদি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু মানুষ খাবে না। কাজে আমাকে সেটা চিন্তা করতে হবে, তাদের স্যাটিসফ্যাকশন দিতে হবে, এবং কোয়ালিটি ফুড, সেফ ফুড দিতে হবে, তাহলেই মানুষ। এই যে আমরা গুড ফুড গুড হেলথ একটা আপনার স্লোগান আছে, সেই প্রেক্ষাপটে গুড লাইফ, গুড ফুড গুড লাইফ, আমি দুঃখিত, এই যে গুড ফুড গুড লাইফ, এটার কিভাবে আপনার বিশ্লেষণ করেন? এবং আমরা সাধারণত আমাদের দেশে আমরা দেখে আসছি যে বাচ্চাদের তো শুরু করে পূর্ণ বয়স পর্যন্ত আমরা এটা সবাই কিছু না কিছু এই পণ্যটা আমরা গ্রহণ করে থাকি। এর মান নিশ্চয়তার জন্য যেহেতু বাচ্চাদের এটা কিভাবে আপনারা করে থাকেন এবং কিভাবে নিশ্চয়তা দিতে পারেন যে না আমাদের পণ্যটাই আমাদের এটা খুব ভালো? রাইট, আমি আগেই বলেছি যে আমাদের স্লোগান গুড ফুড গুড লাইফ। আমরা একটা ভালো খাদ্য মানে হচ্ছে একটা ভালো জীবন। আপনার সারা জীবনে যদি আমরা খাদ্য খেতে হবে, এটা তো কোনো বিকল্প নেই, জন্ম থেকে শুরু করে শেষ মৃত্যু পর্যন্ত। কাজে সেখানে আমাদের সেফ ফুড এনশিওর করতে হবে, কোয়ালিটি এনশিওর করতে হবে, এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, আন্তর্জাতিক মান অনুযায়ী এবং আমাদের লোকাল বিএসটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে খাদ্য প্রস্তুত করে কমপ্লাই করে আমরা বাজারজাত করে থাকি। তারপরও আমরা যেটা মনে করি যে কনজিউমারের যে ট্রাস্ট, সেটা অর্জন করার জন্য যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করি যে সমস্ত প্রক্রিয়াজাতকরণের সমস্ত প্রক্রিয়াতে, সমস্ত স্টেপসে আমরা 100% এনশিওর করে থাকি। এই যে আপনারা যে প্রক্রিয়া করছেন, এটাকে মনিটরিং করার কোনো রকমের ব্যবস্থা আছে কিনা? আমরা কিন্তু প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা টেস্ট করি। আমাদের ল্যাবরেটরি যেটা আছে, এটা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি, যেটা বাংলাদেশে একমাত্র ফুড ইন্ডাস্ট্রি যেখানে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি আছে, যেটা শুধু আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করা হয় না, আমরা বাইরের যে সরকারি বিএসটি আছে তারা টেস্ট করে, এবং আমরা প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা বিদেশের অ্যাক্রেডিটেড ল্যাবে টেস্ট করে আমরা রেজাল্ট আনার পর তারপর আমরা বাজারজাত করি। কাজে এনশিওরড, 100% এনশিওরড আমাদের ফুড। আমরা কিছুদিন আগে এটা লক্ষ্য করেছি, আমরা সম্ভবত মে মাসের দিকে ভারতের আমরা নেসলের প্রোডাক্ট যেটা বলা হচ্ছিল ম্যাগি নুডলসের, এখানে কিছু সীসার একটা প্রেজেন্স দেখা গিয়েছিল এবং সারা বিশ্বটা আলোড়ন সৃষ্টি করেছিল। তো সেই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন না যে এটা সাধারণভাবে গ্লোবালি আপনাদের এই প্যাকেটজাত দ্রব্য, যেটা ম্যাগির কথা বলি, এটা উৎপাদনের দিক দিয়ে একটু ধস নেমেছিল এবং আপনাদের যে কোয়ালিটি ঠিকমতো কন্ট্রোল করা হয় না বিশ্বের, আমি যে আমাদের দেশের কথা, এবং আমাদের দেশেও একটা এই ব্যাপারে একটা নেওয়া হয়েছিল যে টেস্ট করার জন্য আমাদের বিএসটিআই থেকে। আপনি মনে করেন যে এই ব্যাপারে আপনাদের একটু কি বলবো সুনামের ক্ষুণ্ণ হয়েছে বলে আপনি মনে করেন কিনা? আসলে যখন একটা কোম্পানি এই ধরনের খাদ্য প্রস্তুত করে, ইন্টারন্যাশনাল কোম্পানি, সেখানে এই ধরনের উত্থান পতন হতে পারে অনেকের, কারণ ফুড আইটেম এমন একটা জিনিস, এটা মানুষের হৃদয়ের কাছে আছে, এটা মানুষকে জীবন, আমি বলি জীবনের ব্যাপার। কাজে সেখানে যদি একটু সন্দেহ থাকে, মানুষ সেটা সন্দেহ পোষণ করলে এরকম হবেই। কিন্তু আমাদের সেটা অলওয়েজ আমরা এনশিওর করে থাকি এই ম্যাগি নুডলস 100% সেফ ছিল, অলওয়েজ ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এবং আপনার হয়তো ভারতে এখন অলরেডি চালু হয়েছে, চালু হয়ে গেছে, ওরা গভর্নমেন্টে টেস্ট করে কিছুই পায়নি। আরেকটি ব্যাপারে, এই অনুষ্ঠান শুরু করার আগে একজন টেলিফোনে একজন আমার সঙ্গে আলাপ করছিলেন, যেহেতু তারা জানতে পেরেছিলেন যে আজকে এই ব্যাপারে আমি একটু কথা বলবো। তো তার একজন বলছিলেন যে আমরা সাধারণভাবে যে সুপার স্টোর থেকে বা চেন স্টোর থেকে আমরা যে খাদ্যদ্রব্য, বিশেষ করে আপনাদের
ব্র্যান্ডের যে জিনিসগুলো আমরা কিনি, ম্যাগি বলেন, নেসক্যাফে বলেন, এইটা যদি কোনো সময় আমরা দেখে আসছে মাঝে মধ্যে কিছু ম্যাজিস্ট্রেট গিয়ে বা সরকারের পক্ষ থেকে গিয়ে জরিমানা করে আসছে, বিভিন্ন ডেট তাদের এক্সপায়ারি ডেটের নাই, মুখ নাই তমুক নাই। তো আপনাদের কোম্পানি থেকে যেহেতু এই ইয়েগুলো মানে পণ্যগুলা তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে, আপনারা কি সেটা এনশিওর করেন কোনো সময় যে এটা ঠিক আছে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কিন্তু আমাদের যে সেলস ফোর্স আছে রেগুলারলি আমাদের মার্কেটে গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে আমরা কিন্তু মনিটর করি এবং দেখি কোনো শর্ট এক্সপায়ারি আছে, আমরা সাথে সাথে কিন্তু মার্কেট থেকে সেটা তুলে নিই যদি কোনো শর্ট এক্সপায়ারি থাকে। এটা কিন্তু আমাদের একটা প্রক্রিয়া, এটা রেগুলার একটা প্রসেস। এবং আমরা যখন বাজারে কোনো মাল দিই তখন কিন্তু এনাফ ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকে, সেইভাবে আমরা মালটা দিয়ে থাকি দোকানে। কাজে এখানে এই ধরনের সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। কিন্তু আমরা মাঝে দেখে আসছি যে এটা হয়তো অনেক পুরনো অংশ থেকে যায়, বাট আমরা মনিটর করি, এগুলো বাজার থেকে প্রত্যাহার করার মধ্যে রেগুলার মনিটর করেন আপনারা। আরেকটি ব্যাপারে আমার মনে হয় জানা অবশ্যই প্রয়োজন, এটা মনে করছি, যেহেতু 1994 সাল থেকে আপনারা এটা আমাদের এই বাংলাদেশে বাজারজাত করে আসছেন এখানে ফ্যাক্টরির মাধ্যমে। আমি আগেই বলেছি যে 466টি ফ্যাক্টরি আছে সারা বিশ্বব্যাপী এবং 2,30,00,000 মতো এমপ্লয়ি কাজ করছেন বিভিন্ন পর্যায়ে এবং এর উৎপাদনের জন্য। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে এই আপনার যে ম্যাগি নুডলসের কথা আমি চলে আসি, আপনি কি একটা স্ট্যাটিস্টিক্স বা একটা পরিসংখ্যান দিতে পারবেন যে কি ধরনের ভোক্তা এখানে ব্যবহার করছেন, তারা কনজিউম করছেন, এবং বয়সের তারতম্যর দিকে কি ধরনের আপনার কি মনে হয়? খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট আমাদের এই ম্যাগি নুডলসটা আমরা লঞ্চ করেছি 1998-এর দিকে। আমরা প্রথমে কিছু ইম্পোর্ট করতাম, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে আনতাম। তখন দেখা গেল যে একটা স্টেজে গ্রো করছে কিন্তু ওইভাবে গ্রো করছে না। আমরা তখন চিন্তা করলাম আসলে লোকাল টেস্ট যে প্রোফাইলের ব্যাপারটা আছে সেটা আমরা যখন এনশিওর করার চেষ্টা করলাম তখন আমাদের এখানে ফ্যাক্টরি করতে হলো। এত ভালো আমরা রেসপন্স পাচ্ছিলাম এবং বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যদি বলি কনভিনিয়েন্সের জন্য এটা এই স্ন্যাক্স আইটেমটা অসম্ভব পপুলার হয়ে যেতে থাকলো এবং এখন মাশাআল্লাহ খুব ভালোই গ্রো করছি আমরা। শুধু বাংলাদেশে না, আমাদের এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া বলি, শ্রীলঙ্কা বলি, বাংলাদেশ বলি, খুবই ভালো গ্রো করছে। এবং যেহেতু ম্যাগি নুডলস মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই প্রিয় একটা প্রোডাক্ট, আমরা বাংলাদেশে এই স্ন্যাক্স প্রোডাক্টটা বেস্ট স্ন্যাক্স প্রোডাক্ট পরপর 5 বার আমরা অ্যাওয়ার্ড পেয়েছেন। জি, আচ্ছা, আরেকটি ব্যাপারে আপনার অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে এই যে ব্র্যান্ডের ম্যাগি আপনারা দেশে আপনারা যেটা প্রচলন করেছেন এবং 1998 সাল থেকে আপনারা করে আসছেন, এই ক্ষেত্রে দেশ ভেদাভেদ এর মানের কোনো রকম মানে তারতম্য বা পার্থক্য আছে কিনা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট আমরা যেটা বলি আমাদের মানের কিন্তু কোনো তারতম্য ওয়ার্ল্ড ওয়াইড কোথাও নেই, সব মান সমান, কিন্তু আমাদের টেস্ট প্রোফাইলের ডিফারেন্স হতে পারে, কারণ আমাদের নিজস্ব টেস্ট হ্যাঁ ডিফারেন্স হতে, কিন্তু মানের কোনো পরিবর্তন ওয়ার্ল্ড ওয়াইড একই রকম করে আসছেন, যাতে আমাদের টেস্ট অনুযায়ী আমরা করতে পারি স্পাইসি বা করার জন্য। নকিব খান, আরেকটি ব্যাপারে যে অবশ্যই সেটা হলো যেহেতু আপনারা গ্লোবালি কাজ করছেন এবং সর্ববৃহৎ একটা পুষ্টি কোম্পানি হিসাবে আমরা নেসলেকে বলছি, সেই প্রেক্ষাপটে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনাদের রিসার্চ সেল আছে, আপনাদের ডেভেলপমেন্ট সাইড আছে, সব কিছু আছে, এই ব্যাপারে কী ধরনের ব্যবস্থা আপনাদের আরও কোনো প্রোডাক্ট বাংলাদেশে ইন্ট্রোডিউস করার কোনো স্কোপ আছে কি না বা পরিকল্পনা আছে কি না, সেক্ষেত্রে আপনাদের কী ব্যবস্থা? আসলে আপনি খুব ভালো কথা বলেছেন। আমাদের গ্লোবালি নেসলে কিন্তু বিশাল রিসার্চ সেন্টার আছে এবং এটা প্রতিনিয়ত এটা রিসার্চ করে আছে যে কীভাবে আরও ফুড নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা যায় এবং মানুষের কাছে পৌঁছানো যায় এবং নিউট্রিশিয়াস ফুড কীভাবে দেওয়া যায়। বাংলাদেশেও কিন্তু আমরা তাই করছি এবং আমরা, আপনি হয়তো শুনে খুব খুশি হবেন, আমরা হিউজ ইনভেস্টমেন্টে যাচ্ছি নতুন করে বাংলাদেশে এবং এটার আমি বর্তমানে যে অবস্থায় আছে নেসলে বাংলাদেশ, এটা কিছুদিনের মধ্যে দেখবেন যে ডাবল হয়ে গেছে। সো আমরা নেসলে বাংলাদেশকে খুব ভালো মতো ফোকাস করছি গ্লোবালি যদি আমি বলি। সো বাংলাদেশ এমন একটা দেশ, আমরা খুব তাড়াতাড়ি গ্রো করছি এবং ভালো ইনভেস্টমেন্ট হবে এখানে, আমরা আশা করছি এখানে ভালো আমরা আরও গ্রো করতে পারবো নেসলে বাংলাদেশে। আরেকটি ব্যাপারে আপনার অবশ্যই একটু আপনার মতামত চাচ্ছি, সেটি হলো যে অনেকে বলে থাকেন যে নেসলের এই যে প্রোডাক্টগুলো বা পণ্যগুলো একটু দাম বেশি, একটা হতে পারে, আর দ্বিতীয়ত যে আপনি জানেন যে ভোক্তাদের উপর নির্ভর করে আপনার প্রোডাকশন বা আপনার উৎপাদন নির্ভর করে। ভোক্তা এবং আপনারা যারা উৎপাদন করছেন
তাদের মধ্যে কী ধরনের সমস্যা মানে ইয়ে রাখা উচিত, মানে সম্পর্ক রাখা উচিত, এবং এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো রকমের সহযোগিতা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আসলে আমরা সবসময় বলতে ভোক্তারাই কিন্তু আমাদের প্রাণ, ভোক্তাদের জন্য কিন্তু আমরা টিকে আছি, তাদের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করি এবং তাদের কাছে পৌঁছে দিই। দামের কথা যেটা বলে, আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টার্স আছে, র মেটেরিয়ালস থেকে শুরু করে প্রকিউরমেন্ট থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ খরচ, এবং আমাদের অনেক প্রোডাক্ট অনেক র মেটেরিয়াল ইম্পোর্ট করে আনতে হয়, তো সেখানে ইম্পোর্ট ডিউটিজ ব্যাপার আছে, ফ্রেট কস্ট আছে, তো সেই সব কিছু মিলিয়ে হয়তো অনেক ক্ষেত্রে আমাদের দামগুলো বেশি পড়ে যায়, কিন্তু আমরা কখনো কোয়ালিটির ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করি না। দাম একটু বেশি হলেও আমরা চেষ্টা করি যে 100% এনশিওর করতে, এখন কোনো কম্প্রোমাইজ নাই। কাজেই দাম বেশি অনেকটা কারণ কিছুটা হয়তো ডিউটির জন্য হতে পারে, কিছুটা ফ্রেট কস্টের জন্য হতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস ভেরি করে সেটার জন্য হতে পারে, অনেক কিছু ফ্যাক্টার্স আছে। তো আমরা সেগুলো ফ্যাক্টার্স কনসিডার করেই কিন্তু একটা কস্টিং আমরা ফিক্স করে, প্রাইস ফিক্স করে থাকি। জি বলুন। জি, আরেকটা হচ্ছে যে আমরা সবসময় ভোক্তাদের কথা চিন্তা করি, আমরা রেগুলার আমরা গবেষণা করছি কিভাবে আরও অ্যাফোর্ডেবল প্রাইসে ভোক্তাদের কাছে আমাদের পণ্যগুলো পৌঁছানো যায়, আমরা সেদিকে কিন্তু সবসময় নজর দিয়ে থাকি। যখনই আমাদের এই ধরনের গবেষণালব্ধ প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, অ্যাফোর্ডেবল প্রোডাক্ট তৈরি করতে, আমরা কিন্তু সেখানে নজর দিতে চেষ্টা করি। সো আমরা সেটাই চেষ্টা করে থাকি সবসময়। ধন্যবাদ নকিব ভাই। আরেকটি ব্যাপারে যে আপনি জানেন যে আমাদের যোগাযোগের দিক দিয়ে যুগান্তকারী একটা পদক্ষেপ সরকার নিয়েছেন, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের পুরো রাজধানী পর্যন্ত একটা বিরাট একটা নেটওয়ার্ক আছে, রাস্তাঘাট বা অন্য কিছু। তো সেই প্রেক্ষাপটে খুব সহজে এই পণ্যগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কি ধরনের পদক্ষেপ? আমাদের আসলে খুব রোবাস্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, এবং সেটা আমাদের অনেকগুলো প্রসেসের মাধ্যমে আমরা পৌঁছায় দিয়ে থাকি। বিশেষ আমাদের ডিস্ট্রিবিউটার্স আছে, তাদের কাছে আমরা মালটা বেসিক্যালি পৌঁছায় দিই, তারা তাদের সেলস ফোর্সরা আবার দোকানে গিয়ে সেল করে আসে। সো এভাবে একটা টোটাল কান্ট্রি ওয়াইড একটা নেটওয়ার্ক আছে আমাদের। সো আমাদের দেশে যেই চ্যালেঞ্জেসগুলো আছে, যেমন একটা চ্যালেঞ্জ আছে ইনফ্রাস্ট্রাকচার, এখন আমরা অনেক দুর্বল এক্ষেত্রে। আমি আশা করব যে সরকারের কাছে অনুরোধ করবো যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি আরও বেশি তাড়াতাড়ি হয়, আর দুটো সেক্টর, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, সেগুলো আমাদের জন্য আরও এখন অনেক ভালো কাজ হচ্ছে, আরও যেন এটা নজর দেওয়া হয়, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরও বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে, এবং পণ্যগুলো আমাদের কনজিউমারের কাছে পৌঁছাতে অনেক সহজ হবে। আপনি বলেছেন যে বিভিন্ন সময়ে কিছু ইনগ্রেডিয়েন্টস আপনাদের ইম্পোর্ট করতে হয়, যেটা ডিউটি বা ট্যাক্সের কথা বলেছেন। তো যেহেতু এটা সহজলভ্য করার জন্য এবং খুব বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে কি আপনাদের কোনো রকম আপিল করেছেন? আমরা অবশ্যই আপিল করি, অ্যাটলিস্ট ডিউটিটা একটু কমে দেওয়ার জন্য, যেটা আলটিমেটলি জনগণের কাছে, কনজিউমারের কাছে ওই প্রাইসটা আমরা যেন দিতে পারি, এটার জন্য আপনারা করেছেন। জি। আপনি জানেন যে বাংলাদেশে অনেক যেহেতু একটা কম্পিটিটিভ মার্কেট এবং কিছু জিনিস করতে হয়, মানে আমদানি করতে হলে যেটা আপনার ডিউটি দিতে হয় এবং অন্যান্য কোম্পানির সঙ্গে আপনার তাল মিলিয়ে চলতে হয়। তো সেই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে আপনাদের কোম্পানি ছাড়াও যারা বিজনেস করে তাদের সঙ্গে একটা পাল্লা রেখে আপনারা ওয়ার্ল্ডে, মানে গ্লোবালি আপনারা অনেক উপর দিকে গিয়েছেন? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তাই, কারণ আমরা যেহেতু বিশ্বের 1 নম্বর কোম্পানি, খাদ্য প্রস্তুতকারী কোম্পানি, এবং আমরা শুধু বলি না যে আমরা ফুড কোম্পানি, আমরা বলি যে নিউট্রিশন হেলথ এন্ড ওয়েলনেস কোম্পানি, এবং 1 নম্বরের সাথে 2 নম্বরের ডিফারেন্স অনেক প্রায় 30-40% ডিফারেন্স আছে। আমি নাম বলতে চাই না, আমরা নাম বলতে চাচ্ছি না, এটা ঠিক। এবং আরেকটা জিনিস আমরা যেটা করছি, প্রাইস প্রসঙ্গে আমরা ব্যাক করি, যে আমরা চেষ্টা করছি লোকালাইজেশন অফ র মেটেরিয়ালস ইউজ করতে। আমরা যতটুকু সম্ভব লোকাল ইনগ্রেডিয়েন্টস যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা কষ্ট কমে আসবে, আমাদের দেশের উন্নতি অনেক বেশি হবে। আমরা ফার্মারদের সাথে কাজ করি, তাদের ডেভেলপ করার চেষ্টা করি, যেন আমরা উইন উইন সিচুয়েশন হয়, তাদেরকেও আমরা ফেয়ার প্রাইস দিতে পারি, তারা যেন আমাদের মান অনুযায়ী পণ্য সাপ্লাই করতে পারে। প্রচারেই প্রসার একটা কথা বলা আছে, যে আপনি যত প্রচার করবেন প্রসার তত আপনার বাড়বে। তো সেই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে এই যে একটা পণ্য বাজারজাত করার আগে খুব প্রচারের প্রয়োজন আছে, সেক্ষেত্রে নেসলে কতটুক বা এইসব আপনার ম্যাগি বা বিভিন্ন পণ্যগুলো বাজারজাতকরণের আগে কী ধরনের প্রচার করা উচিত বলে আপনি মনে করছেন? একটা জিনিস আমি বলি, যে কোনো প্রোডাক্ট মানুষের কাছে, কনজিউমারের কাছে পৌঁছাতে হলে তাকে একটু কমিউনিকেট করতে হবে, কনজিউমারকে জানতে হবে প্রোডাক্টের সম্পর্কে। তো তাদেরকে জানানোর জন্য যতটুকু করা দরকার সেটুকু করা উচিত, আমরাও করি এবং বিভিন্ন কোম্পানি তাই করে। কিন্তু তার উপরও কমিউনিকেট করলাম, সব কিছু করলাম, কিন্তু আমাদের প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছাতে হবে, এবং
মানটা এনশিওর করতে হবে। কোয়ালিটি এনশিওর না করলে আপনি যতই আপনি প্রচার করেন কিন্তু একটা স্টেজে এসে আপনি কিন্তু টিকবেন না। এই জন্য দর্শক আমরা কথা বলছিলাম নকিব খানের সঙ্গে, কথা বলতে থাকবো। এবং একটি ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, যেহেতু আমি শুরু করেছিলাম, উনি কিন্তু একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত, এবং অবশ্যই উনি নেসলে বাংলাদেশে কর্পোরেট অ্যাফেয়ার্সে পরিচালনা হিসেবে কাজ করছেন এবং এই ম্যাগি নিয়েই কাজ করছেন। নকিব খান, আপনাকে আমি দুটো ব্যাপারে অনুরোধ করব। আপনি প্রথম শিল্পী হিসাবে, এটা যদিও আমি বলছিলাম একটু দর্শক যে প্রথম এই অনুষ্ঠান একটু ব্যতিক্রম ধর্মী, আমরা সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, তো আজকে যেহেতু বিষয়টি একটু ভিন্ন ধরনের, আমি আগেই আপনাদের বলে রাখছি, আপনি প্রথম যে গানটি দিয়ে আপনি শুরু করেছিলেন এটি বলবো জনপ্রিয় কোন গান, এর এক লাইন বা দুই লাইন জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং সর্বশেষ একটি গান আপনাদের আমরা শুনেছি আজ যে শিশু, ওটা আমরা পরে শুনবো, ওটা করতে করতে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনার প্রথম গানটা আমরা একটু, আমার নিজেও খুব ইচ্ছা এবং আমার দর্শক অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে এই গানটা আমরা একটু শুনবো, এক লাইন বা দুই লাইন। আপনি প্রথম যেটা শুরু করেছেন আপনার শিল্পী হিসাবে এবং জনপ্রিয়তা লাভ করেছিলেন, এটা একটা মাঝখানি, আর পরে এটা বলবো প্রথমে অল্প এক লাইন কথা বলবেন। ইনফ্যাক্ট এখন কিন্তু আপনি পরিচালক হিসেবে কথা, আপনি আমাদের একজন দর্শক বলছিলেন আমাকে এর অনুষ্ঠান, উনি হয়তো যোগাযোগ করতে পারছিলেন না, আমাদের টেলিফোনে সমস্যা হচ্ছিল, আপনি একটু বলবেন। আমি বেসিক্যালি একটা সুর করি গানের, তো আমার সুর করা গানের প্রথম যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় সেটা হচ্ছে, ইনফ্যাক্ট দুটো গান খুব জনপ্রিয়তা পায়। একটা হচ্ছে কুমার বিশ্বজিতের তোর পুতুলের মতো করে সাজিয়ে, এটা আমার সুর ছিল, আর সোলসের এই শিল্পী হিসেবে বলছি এবং একজন সুরকার হিসেবে আপনি অবশ্যই আমরা আপনাকে শুধু মন ছুঁয়েছে তোর পুতুলের মতো করে সাজিয়ে আমার সুর করা সবচেয়ে জনপ্রিয়তা পায় প্রথমে। তা আমার গাওয়া কিন্তু আমি অনেক পরে গান গাওয়া শুরু করি, কিন্তু যদি আমি ছোটবেলা থেকে গান গাই, কিন্তু আগে স্টেজে গাইতাম না। আমার এক লাইন প্রথম গানটা যেটা প্রথম টিভিতে গান গাই সেটা হচ্ছে মনে করো এখন অনেক রাত, এই গানটি আমি জাস্ট একটু শুনে। মনে করো মনে করো মনে করো এখন অনেক রাত, পৃথিবী ঘুমিয়ে গেছে, এই ধরনের গান। চমৎকার। আর আপনি জনপ্রিয়তা লাভ করেছেন, আপনি তো অবশ্যই অনেক গান সুর করেছেন, আমি নিজেও জানি, আমিও প্রত্যক্ষদর্শী একজন, তো নিজের সুর করা একটা জনপ্রিয় গানের এক লাইন একটু বলবেন। মন শুধু মন ছুঁয়েছে হতে পারে। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। ধন্যবাদ। এই গানটা আসলে আমার লেখা, আপনার লেখা এবং আপনি সুর করে এবং আপনি গানও গেয়েছেন এটাতে আমাদের ইয়েতে। তো সর্বশেষ বেসিক সুরটা আমার বড় হয়ে একসাথে দুজনে বসে। ধন্যবাদ। আর আজ যে শিশু একটা আপনার সবচেয়ে জনপ্রিয় ইদানিং কালে, জি একটু যদি আপনি একটু বলেন, আমি এই গানটি শেষ করতে করতে আমি অনুষ্ঠান আমরা শেষ করব। দর্শক, তার আগে আপনাদের একটু বলে রাখছি যে আমি বারবার বলছি যে আজকে আমাদের একটু ভিন্ন ধর্মীয় একটা অনুষ্ঠান আমরা করলাম। নকিব খান আমাদের সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা গান শুনতে শুনতে আমরা ফিরে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আগামী সপ্তাহে এই সময় এই দিনই। নকিব, আপনি গান শেষ করতে আমরা চলে যাবো আমাদের অনুষ্ঠান শেষ করতে। ধন্যবাদ। আমার মনে হয় আমাকে আমার একজন দর্শক আছেন, উনি একটু কথা বলতে চান, একটু দর্শক নিয়ে নিই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দেন। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনছি, বলুন। হ্যাঁ বলেন, উনি আমার সামনে আছেন, বলেন কি বলতে চাচ্ছেন আপনি। জি বলুন। স্যার, আপনি অসাধারণ, চমৎকার, আপনি গানটা খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, দোয়া করবেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার ধন্যবাদ আমি পুজো দিলাম। এই গান শুনতে, এই গানটা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি এবং সুর করেছে আমার ছোট ভাই পিলু খান। জি, ওরই গাওয়া গানটি। তো আমরা রেনেসার সেকেন্ড অ্যালবামে গানটি ছিল। জি জি, আমি গানটা শোনাচ্ছি। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে নয়,
অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়, শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক আজ যে শিশু। ধন্যবাদ দর্শক, আপনারা শুনছিলেন গান। আমি আগে আপনাদের কাছে বিদায় নিয়েছিলাম, কিন্তু নকিব খানকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, এটার বাংলার পক্ষ থেকে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।